থেকে বাইরে ভাগতে চাই, কারণ বাইরে হলো অনেক ফ্যাসিলিটিস আছে বলে আমরা শুনছি, তাই না? তো সেই কারণে এখানে থাকার ইচ্ছা নেই, রাইট? তো এই কারণে তোমরা সবাই আজকে এখানে আসছো যে কেমনে দেশের থেকে ভাগা যায় এটা শুনতে, রাইট? তাই তো? আচ্ছা, সো তার আগে যে বিষয়টা একটু ক্লিয়ার হইতে হবে, আমি যদি আমি স্পেসিফিকলি কোয়েশ্চেন করি যে আসলে তোমরা কি চাও যেটা পাচ্ছ না, কেউ বলতে পারবা? একজন বলো যে ভাই এইটা চাই কিন্তু পাচ্ছি না। সিএসসির কে গেছে? আচ্ছা তুমি বলো যে তুমি সিএসসি তে পড়তেছো, ঠিক আছে, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এসব সব পড়াশোনা করতেছো, ল্যাব করতেছো, কি চাচ্ছ যেটা পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি ধরো যে তুমি তো ইয়ার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, তোমার পক্ষে এটা বোঝাটা একটু কষ্ট মনে হয় আই গেস। আচ্ছা তারপরেও তোমাকে বলি, তুমি যদি ফার্স্ট ইয়ার ফার্স্ট একদম ফ্রেশ, তোমার কাছে কেন মনে হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস ভালো না? অনেকটা পিছিয়ে আছে, রাইট? তাদের নোটস আর তোমার নোটস এর মধ্যে পার্থক্য কি, যে ক্লাসে পড়াচ্ছে না, রাইট? মানে ক্লাসে ধরো যে তোমাকে এখন বুয়েটের যে প্রফেসর, ফার্স্ট অফ অল সে হচ্ছে পড়াশোনা করে আসছে ধরো বাইরে থেকে বা বুয়েট থেকে পড়ে তারপরে সে নিজের সেন্সে নিজের ছোট ভাই ব্রাদারদের যেমনে পড়ায় ওইভাবেই পড়াচ্ছে। বাট এখানকার ব্যাপারটা একটু ডিফারেন্ট, তাই না? এখানকার স্যাররা হচ্ছে, একে তো টিচার আমাদের একটু কম, এক, দ্বিতীয়ত হচ্ছে যে মানে সিলেবাস একরকম, আবার তোমাদের এক্সপেকটেশন একরকম, আবার ফার্স্ট সেমিস্টারে যারা থাকো তাদেরকে হচ্ছে আসলে কি ধরনের তোমাদের মানসিকতা বা তোমাদের কোয়ালিটির কি অবস্থা এটা স্যাররা অ্যাসেস করতে একটু সময় নেয়, যার কারণে পরবর্তীতে দেখা যায় যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, যে গ্যাপটা পরে আর ফিল আপ হয় না। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রবলেম। বাট বসো বসো, দাঁড়ায় থাকবে। বাট বেসিক্যালি ব্যাপার যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, তোমরা যদি তোমাদের সিলেবাস দেখো, তোমার হচ্ছে ট্রিপলি সিএসসি আর হচ্ছে সিভিল, এই তিনটা তো ডিপার্টমেন্ট এখন, তো সবগুলোর সিলেবাস কিন্তু বুয়েটের একদম হুবহু কপি। তো তুমি যদি এখন বলো যে ভাই আমাদের ক্লাসের মধ্যে গ্যাপ, সেই গ্যাপটা আসলে কিন্তু এখন আমি বলবো তোমার, কারণটা হচ্ছে কি, তোমাদের কাছে ফার্স্ট অফ অল সিলেবাস আছে, তোমরা জানো যে এটা আইডেন্টিক্যাল সিলেবাস, জানো তো যে বুয়েটের সাথে আইডেন্টিক্যাল সিলেবাস, দেখছো কখনো সিলেবাস চেঞ্জ করে ফেলছে? 7 থেকে চেঞ্জ করছে, তাহলে ওইটা এখন তোমাদের আলাদা বিষয়। বাট হলো আমাদের টাইম একদম ছিল একদম হুবহু কপি, বুয়েটের সিলেবাস আর আমাদের সিলেবাস একদম কপি পেস্ট, তাছাড়া কিচ্ছু নাই, নামও চেঞ্জ করে নাই, কোডও চেঞ্জ করে নাই, সাবজেক্ট কোড সাবজেক্টের নাম কিছুই চেঞ্জ নাই, একদম কপি। তো সেই সকল সাবজেক্টে কি কি একটা ডিটেল সিলেবাস আছে আমাদের, কিন্তু একটা সিলেবাসটা কেউ যদি কখনো দেখো, মানে আমাদের টাইমের কথা বলতেছি, যে ডিটেল সিলেবাস যে এই সাবজেক্টে কি কি টপিক আছে, কি কি পড়তে হবে, যেটা হুবহু একদম বুয়েটের কপি। আমাদের ক্ষেত্রে প্রবলেম কি হয় সব সময়, যে আমরা ডিপেন্ড করি হলো টিচারের উপরে। টিচার কখন ভার্সিটিতে টিচার কখন ভালো হবে সেটা আমি তোমাদের বলে দিই, টিচার তখনই ভালো হবে যখন তোমরা ভালো হবে। মানে কি তোমরা ভালো হবা, মানে হচ্ছে যে যখন তোমরা প্রি স্টাডি করে আসবা, এসে টিচারকে প্রেসার দিবা যে হলো স্যার আমি এই বিষয়টা বুঝতেছি না, তখন স্যারকে ওই টপিকে টাচ করতে হবে, তোমাকে বুঝাইতে হলে তারা হয়তো বা আগের দিন তার দেখে আসতে হবে, তারপরে এসে তোমাকে বুঝাবে। বাট তোমরা যখন রেগুলারলি এই জিনিসটা করবা, তখন হচ্ছে স্যাররা বুঝবে যে হচ্ছে এদের সিলেবাস সবই টাচ করা লাগবে আমার, নাহলে সবাই সরকারি চাকরি করতেছে এখানে, ঠিক আছে, আমি ইন জেনারেল বলতেছি, সরকারি চাকরি করতেছে, তোমরাও কিছুদিন পরে করবা। তো ধরো যে আমরা তো বাঙালি, ঠিক আছে, যতটুকু কম করলে হয় আর কি। তো দ্যাটস দ্যাটস দ্য গ্রাউন্ড। সো তোমাদেরকে যদি হলো আউটপুট বের করতে হয়, ও যেমন বললো যে আমার বুয়েটের ফ্রেন্ডের নোটস আর আমাদের নোটস মিলতেছে না, তোমাদের যদি আউটপুট বের করতে হয় তাহলে তোমাদেরকে হলো স্টাডি করতে হবে ফার্স্ট অফ অল। ভার্সিটি লেভেলে সবসময়, সেটা বুয়েট বলো, রুয়েট বলো, ফেট বলো, যে কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে একজন টিচার আর একজন স্টুডেন্টের মধ্যে গ্যাপ হচ্ছে 1 নাইট, এক রাতের গ্যাপ। এই গ্যাপটা হচ্ছে
স্যার আগে কালকে কি পড়াবে, ঠিক আছে, সেই টপিকে সে আগে জানে, বাট ওইটা তোমাদেরকে পড়ানোর আগে এসে বাকি নলেজ টু গ্যাদার করে এসে তোমাদের সাথে ডিসকাস করে, ঠিক আছে। সো টিচার আর স্টুডেন্টের মধ্যে গ্যাপ হচ্ছে এইটুকুই, সেটা যেখানেই হোক, বুয়েটেও, ঠিক আছে। আর বাইরে তো আরো ব্যাপারটা হলো খুবই নর্মালি নেওয়া হয়, ঠিক আছে। যদি তুমি বাইরে যাও কোনো প্রফেসরের আন্ডারে পড়াশোনা করো, বা যে কোনো প্রফেসরকে, ধরো যে আমরা একসাথে বসে চা খাই আর কি, এরকম প্রফেসরদের সাথে ব্যাপারটা হচ্ছে এরকম, প্রফেসরকে নাম ধরে ডাকি। আমার এখানে যদি আমি সানোয়ার স্যারে স্যার বাদে রাখি, সে তো এরকম করে তাকাবে আর কি, মানে বুঝতে পারছো ব্যাপারটা। তো এই এটা হচ্ছে ডিফারেন্স, জাস্ট এই ডিফারেন্স, এটা হলো মেন্টালিটির ডিফারেন্স, আর কিছু না। তো আমাদের টাইমে যেটুকু হচ্ছে আমাদের ব্যাচের ট্রিপলি 03 ব্যাচের যেটুকু হচ্ছে আমাদের করার ছিল, বা আমরা যেটুকু করতাম, সেটা হলো আমরা স্যারদের কাছ থেকে একটু আদায় করে নিতাম, বুঝতে পারছো। কারণ আমরা একদম শুরু থেকে দেখতেছি তো যে কিভাবে জিনিসটা শুরু হয়েছে। অনেক স্যার জয়েনই করছে আমাদের পরে, মানে আমরা ক্যাম্পাসে আসার পরে স্যাররা জয়েন করছে, এরকম অনেক স্যার আছে, ঠিক আছে। তো যার কারণে স্যারদের কাছ থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা আদায় করে নেবো, এরকম একটা ব্যাপার ছিল। যে স্যার দেখেন আমাদের সবারই অনেক পোটেনশিয়াল আছে, বিভিন্ন কারণে আমরা একসাথে এখন, ঠিক আছে। কিন্তু কখনোই আমরা আমাদের মধ্যে রিগ্রেট ছিল না, যেটা হলো ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের কিছু ছেলেপেলের মধ্যে যেটা থাকে। ইভেন এখন আমি দেখতেছি হলো তোমাদের গ্রুপ গুলাতে এটা একটু বেশি পরিমাণটা। এই ইভেন লাস্ট টাইম আমি যখন সেমিনার করছি একটা ওই যে অনলাইনে তোমাদের সাথে, তখন একটা কোয়েশ্চেন আমি শুনে ব্যাপক আর কি, মানে আমার খুবই হাসি লাগছে, বাট আমি হাসতে পারিনি, ঠিক আছে। সেটা হচ্ছে একজন আমাকে কোশ্চেন করতেছে যে ভাইয়া, যে আমরা তো কলেজে পড়ি, তো আমরা যদি কোথাও অ্যাপ্লাই করি, তাহলে কলেজ আর ভার্সিটির মধ্যে মানে এই জিনিসটা কি একটু প্রায়োরিটি কম দিবে। আমি জাস্ট চিন্তা করলাম সে হলো একদম ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, হ্যাঁ। আমি চিন্তা করলাম যে আসলে তার কোনো আইডিয়াই নেই যে সে আসলে কি পড়াশোনা করতেছে, বা কোথায় আসছে, বা কি করার দরকার ব্যাপার, তাই না? তোমরা কি কলেজে পড়ো? কলেজে পড়ো? তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো ওই যে তোমাদের নলেজটা এখনো ওইরকম আসে নাই যে তোমরা কি চাও। ফার্স্ট অফ অল তোমরা যেটা চাও সেটা আগে বুঝতে হবে, না হলে কি পাচ্ছ না সেই হিসাবটা করা যাবে না। আর কি পাচ্ছ না বলে দেশের থেকে বাইরে যাইতে হবে সেটাও বুঝতে পারবো না, বুঝা গেছে? আচ্ছা ফাইন। এখন এইসব জ্ঞান বাণী বহুত দেওয়া যাবে অনেকক্ষণ ধরে, বাট এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো একটু করো, সেই বিষয়ে আমি কথা বলি। মানে আমি ইন জেনারেল একটু বললাম, বিকজ হচ্ছে যে এই এনভায়রনমেন্টটা বোঝা দরকার আছে, যারা ফার্স্ট নতুন আসছো তাদেরও বোঝার দরকার আছে যে আসলে গ্যাপটা কোথায়, বা আমাদের সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে কিচ্ছু না, সমস্যাটা হচ্ছে আমরা, আমাদের মেন্টালিটি। বাংলাদেশের মেন্টালিটি একটু ডিফারেন্ট, ইটস ওকে, বাট হচ্ছে এটা আমাদের কালচার, এটাও এমব্রেস করা দরকার আছে যে টিচার আর হলো স্টুডেন্টের মধ্যে যে একটা হচ্ছে রেসপেক্টেবল সম্পর্ক, ঠিক আছে, সেটাও ঠিক আছে, রেসপেক্ট রাখতে হবে, তাদেরকে প্রপার রেসপেক্ট দিতে হবে। কিন্তু এই লেভেলে এসে যদি কোনো ধরো যে শিক্ষক মনে করে যে সে তার আর একজন স্টুডেন্টের মধ্যে গ্যাপ অনেক বেশি, তাহলে ব্যাপারটা ভুল হবে, এবং এটা তোমাদেরও বুঝতে হবে যে গ্যাপটা তোমাদের অনেক বেশি রাখা যাবে না। তোমাদের সাথে তোমার টিচারের গ্যাপ অনেক কম থাকতে হবে। এখন তুমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছো, তখন তোমার সাথে তোমার টিচারের গ্যাপ অনেক বেশি ছিল, কারণ মাত্র এসএসসি পাস করে ঢুকছো। অনেক কিছু শেখার আছে, যেখানে যে টিচার শেখাচ্ছে তার সাথে তোমার গ্যাপ অনেক বেশি, আস্তে আস্তে নলেজ গ্যাপটা কমছে। কিন্তু ভার্সিটিতে উঠে ফার্স্টেই একজন টিচার আর তোমার মধ্যে নলেজ গ্যাপ অত বেশি না, ঠিক আছে, অত বেশি না, এটা বুঝতে হবে, মনে রাখতে হবে, এবং এই হিসাবে কাজ করতে হবে। তার মানে তোমার টিচার ধরো যে নেক্সট দিন হচ্ছে তোমার সলিড স্টেট ড্রাইভ পড়াবে, তার আগে তোমার নিজের জানতে হবে সলিড স্টেট ড্রাইভটা কি, বুঝতে পারছো? তাহলে তুমি হলো ওই ক্লাসটা এনজয় করতে পারবা। ওকে, এখন বলো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো বলো, তাহলে সেগুলো শুনি। জার্নি, আসলে আমার জার্নি একটু ডিফারেন্ট। এটা হচ্ছে কনভেনশনাল ওয়ে না, বাট যদি বলি যে হচ্ছে আমি এখান থেকে ডিফেন্সের পরে হচ্ছে জয়েন করি সেলোস্কোপ
বাংলাদেশ একটা ফিনটেক কোম্পানি। তো সেখানে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোমরা হয়তো জানো যে আমার ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যাল, বাট হচ্ছে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হিসেবে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। তো ওইখানে 1 বছরের কম 9 মাস মতো আমার জব হয়েছে। তো বুট ক্যাম্প ধরলে 1 বছর হয়ে যায়। তো সব মিলাই এর মাঝখানে হচ্ছে আমার সেরকম প্ল্যান ছিল যে আমি আইএলটিএস দিয়ে 1 বছরের বেশি একটু জব করব, আইএলটিএস এর মাঝে দিয়ে লাস্টের দিকে আর কি দিয়ে তারপর ইউএস এর জন্য ট্রাই করব। বাট ইন বিটুইন হচ্ছে তোমাদের পার্থ স্যারকে তো চেনো নাকি? তো পার্থ স্যারের হচ্ছে একজন ফ্রেন্ড ছিলেন, যিনি হলো আমি কোরিয়াতে যে প্রফেসরের আন্ডারে পিএইচডি করছি ওনার ওই ল্যাব থেকে পিএইচডি করছেন। তো প্রফেসর হচ্ছে সার্কুলার দিচ্ছে যে উনি স্টুডেন্ট নিবে, নতুন স্টুডেন্ট। পার্থ স্যার আমাকে ফোন দিয়ে বললো যে যে নাইম তুমি, আমি বুঝতে পারতেছি তুমি তোমার জব খুব এনজয় করতেছো। কারণ আসলে আমি এনজয় করতেছিলাম যে মানে কাইন্ড অফ আমার আমার যেটাতে প্যাশন আমি সেই রিলেটেড কাজ করতে পারতেছি না, খুব বেশি স্ট্রেসও আমার লাগে না, ভালো লাগে আর কি। আমি শুক্রবারও অফিস করি, ভালো লাগে তাই। তো তো ওরকম বলতেছে যে হচ্ছে তুমি, বুঝতেছি তুমি হলো অনেক এনজয় করতেছো তোমার জব, বাট এইটা যদি চালাইতে থাকো তাহলে তোমার হচ্ছে ক্যারিয়ারটা স্লো হয়ে যাবে। তো তুমি এক কাজ করো, তুমি মাস্টার্সটা করে ফেলো। তুমি এইখানে প্রফেসর হচ্ছে স্টুডেন্ট নিবে, আহ, তুমি আগে অ্যাপ্লাই করো। আমি বলবো স্যার আমার আইএলটিএস সাইজ তো কিছু দেওয়া নাই, আমি তো এখন প্ল্যান করি নাই এভাবে, আমি তো আর একটু লেট করে প্ল্যান করছি, আইএলটিএস দিই নাই, কিছু দিই নাই। তো হচ্ছে আমি আর কোরিয়া সম্পর্কে আমার কোনো আইডিয়াও নেই। আমি হচ্ছে কোরিয়া নিয়ে স্টাডি করি নাই, আমি ইউএসএ বা কানাডা এগুলো নিয়ে স্টাডি করছি, ইউরোপ নিয়ে একটু স্টাডি করছি, বাট কোরিয়া নিয়ে স্টাডি করিনি। তখন বললো যে আচ্ছা সমস্যা নাই, তুমি হলো অ্যাপ্লাই করো, ঠিক আছে। যে তোমার চান্স পাইতে হবে ব্যাপারটা তা না, আমি তোমাকে জাস্ট বলতেছি যে তুমি অ্যাপ্লাই করো। আমি আরো কয়েকজন স্টুডেন্টকে বলবো, সবাই যে যে কয়জন অ্যাপ্লাই করে তার মধ্যে যার হয় আর কি। তো আমি বললাম যে স্যার তাহলে আমি হচ্ছে একটু 2 দিন সময় নিই, কোরিয়া সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, আমি একটু দেখি তারপরে হলো জানাবো। তো স্যার 2 দিন পরে হচ্ছে আমি স্যারকে বললাম আমি স্যার অ্যাপ্লাই করতেছি, আহ, আমি অ্যাপ্লাই করি তারপরে বোঝা যাবে। আমি তখন আইএলটিএসও দিই নাই। তো আমার প্রোফাইল সিভি নিয়ে হচ্ছে প্রফেসরের সাথে ইমেল করলাম, একটা ভার্চুয়াল ইন্টারভিউ হইলো। তো তারপরে হচ্ছে প্রফেসর বললো যে তোমার তো আইএলটিএস দেওয়া লাগবে, অ্যাপ্লিকেশনের টাইম আছে হচ্ছে 1.5 মাস, তো আইএলটিএস দিতে হবে, আইএলটিএস স্কোর ছাড়া আমি স্টুডেন্ট নিব না কোনো। দেন আমি বললাম ঠিক আছে, 1 মাস সময় আছে, আইএলটিএস দিব, দিয়ে হচ্ছে তারপরে ইয়ে করবো। তো দেন আমার ধরো অফিস চলে 9টা পর্যন্ত সকাল থেকে। তারপরে আমি 9:30টার দিকে বাসায় আসি। তারপরে দেখলাম যে এখন আইএলটিএস দিতে হবে, 1 মাস আছে। আইএলটিএস এর আগে পরীক্ষার ইয়েটা নিলাম, কি বলে তোমার, রেজিস্ট্রেশন করলাম, বই কিনলাম। এ করতে করতে 2 সপ্তাহ চলে গেল, ঠিক আছে। তো আর আছে 2 সপ্তাহ, এর মধ্যে 1 সপ্তাহ আমি একটু পড়াশোনা করলাম, করে টরে হচ্ছে তোমার আইএলটিএস পরীক্ষা দিলাম, দিয়ে তারপরে রেজাল্ট দিল। কম্পিউটার বেসড আর কি আমাদের টাইম, তোমাদের এখন তো সবগুলাই কম্পিউটার বেসড করে দিছে না। কম্পিউটার বেস আইএলটিএস দিলাম, দেন এক সপ্তাহ পর রেজাল্ট দিল। দিয়ে তারপরে প্রফেসরকে মেল করলাম যে প্রফেসর আমার রেজাল্ট আসছে এরকম 7.5, তো এখন হচ্ছে বাকি যদি আপনারা কি মনে করেন সেটার উপরে। তখন সে আমার ইমেল করলো ঠিক আছে, তোমার স্কোর অন্যদিকেও সব ভালো ছিল, এটা স্কোর অনেক ভালো আসছে, এখন তুমি যদি না আসো তাহলে আমাকে আগে জানাও, আর যদি আসো তাহলে তাড়াতাড়ি জানাও, ঠিক আছে। তো তখন ইয়ে করলাম, পার্থসারকে বললাম যে স্যার তাহলে হচ্ছে এই উনি তো অফার করতেছে যাওয়ার জন্য, তা কি করব, আমার তো এদিকে জবও আছে, তো সেটা বাদ দিয়ে যাইতে হবে আমার এখন। তো স্যার বললো যে ঠিক আছে। তো স্যারের সাথে ডিসকাস করলাম, আরো কয়েকজনের সাথে ডিসকাস করলাম সিনিয়র, যে কোরিয়াতে ছিল ওই টাইমে এরকম আমার পরিচিত ভাইয়া ছিল, পিএইচডি করতেছে, ওনাদের সাথেও জিজ্ঞেস করলাম যে কি অবস্থা না অবস্থা সব মিলায়। তারপরে যেহেতু দেখলাম যে না, মাস্টার্স করার জন্য সব থেকে বেস্ট প্লেস আসলে কোরিয়া, ফান্ডেড মাস্টার্স এর জন্য। কারণ ইন জেনারেল ইউএসএ তেও তোমার মাস্টার্সে ফান্ডিং নাই, ইউরোপে মাস্টার্সে কখনোই ফান্ডিং থাকে না, নিজে টাকা দিয়ে করতে হয়। আর যদি না তুমি ইরাসমাস মন্ডুস বা এই ধরনের স্কলারশিপ পাও, আদারওয়াইজ ইউরোপে কোনো মাস্টার্সে ফান্ডিং নেই। অস্ট্রেলিয়া, কানাডা, কোথাও মাস্টার্সে তোমার ফান্ডিং নেই, ফান্ডিং আছে শুধু হলো কোরিয়া, জাপান, চায়না,
এই তিনটাতে মালয়েশিয়া, এই তিনটা বা চারটা কয়েকটা জায়গাতে হচ্ছে তোমার ফান্ডেড মাস্টার্স হচ্ছে, মানে মাস্টার্সের ফান্ডিং অনেক বেশি। কোরিয়া হলো তার মধ্যে টপ। সো দেখলাম যে মাস্টার্স করার জন্য এটা হলো বেস্ট প্লেস। তো চলে গেলাম। আর যেহেতু চলে যাওয়ার আরো একটা কারণ হচ্ছে যে আমার সবসময় কম্পিউটার ভিশন নিয়ে খুবই ফ্যাসিনেশন ছিল, যে আমার কাজ করার ইচ্ছা হলো কম্পিউটার ভিশন নিয়ে। তো যেহেতু ল্যাব ও কম্পিউটার ভিশনের এবং প্রফেসর সম্পর্কে পজিটিভ রিভিউ পাইছি আমি, সো আর দেরি না করে তারপরে আর কি চলে গেলাম মাস্টার্স করতে। দেন মাস্টার্সে যাওয়ার পরে আসলে টোটালি যেটা ডিফারেন্স আর কি, আমাদের পড়াশোনার যে ডিফারেন্সটা, রিসার্চ বেসড পড়াশোনা আর হচ্ছে তোমার একাডেমিক পড়াশোনা, এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা আর কি বেসিক্যালি বোঝা গেল। সো সব থেকে বড় পয়েন্ট হচ্ছে যে আমাদের সামনে গোল থাকে একটা একাডেমিকে, যে আমাদের এই পড়তে হবে, এই রেজাল্ট করতে হবে। অথবা তুমি যদি কোনো জব করো সেখানেও তোমার হলো ইয়ে থাকে, তোমার উইকলি বা মান্থলি তোমার একটা হলো ডেডলাইন থাকে, সেই ডেডলাইন মিট করতে হবে, এইটা ডেলিভার করতে হবে, এই ফিচার ডেলিভার করতে হবে। সবসময় তোমার সামনে সেট গোল থাকে। বাট রিসার্চ বা একাডেমিয়াতে একটা প্রবলেম হচ্ছে যে প্রবলেমও তোমার ক্রিয়েট করতে হবে, মানে খুঁজে বের করতে হবে হোয়াট ইজ দ্য প্রবলেম, তারপরে সলিউশনও তোমার বের করতে হবে। তার মানে হিউজ পড়াশোনা করতে হবে। মানে তোমার একটা ফিল্ডে কারেন্ট কি কাজ হইতেছে, কি বিষয়ে কাজ হইতেছে, কোনটাতে তোমার ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট পজিশনে অলরেডি কি কাজ হয়ে গেছে, এর মধ্যে এখনো কি প্রবলেম সলভ করা বাকি আছে, সেটা খুঁজে বের করতে হবে। তারপরে ওই প্রবলেম কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে তোমার নিজের রিসার্চ পেপার তৈরি করতে হবে। বুঝা গেছে? তো এইটা হচ্ছে রিসার্চ বেসড পড়াশোনা। এখন এই পড়তে যে মানে এই এই ডোমেন সম্পর্কে জানতে গিয়ে ইন ইন প্রসেস তুমি হলো শিখবা, বা তোমার তোমার জ্ঞান বাড়বে আর কি। তুমি যত রিসার্চ পেপার পড়বা ওই রিলেটেড বা টেকনিক্যাল টার্ম, তত তুমি ওইভাবে জানবা। এটা হলো রিসার্চ বেসড পড়াশোনার স্টাইল। একাডেমিক পড়াশোনা, তোমার কাছে সিলেবাস আছে, এই জিনিসগুলো পড়তে হবে, এটা হলো একাডেমিক পড়াশোনা। আর রিসার্চ বেসড পড়াশোনা একদমই টোটালি ফোকাসড অন ইউর রিসার্চ, অ্যালং দ্য ওয়ে তুমি শিখবা। সো আবার ওইটাই বলি যে মাস্টার্স করার জন্য হচ্ছে কোরিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। তোমরা যারা মাস্টার্স করতে চাও বাইরে, তাদের জন্য কোরিয়া ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট অ্যান্ড বেস্ট প্লেস আই থিঙ্ক, ইভেন ফর সিএসিস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স অলসো। সিভিলের জন্য একটু টাফ কোরিয়াতে, কারণ হচ্ছে কোরিয়া যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় সবাই হলো রিসার্চ বেসড পড়াশোনা করে। সিভিলের রিসার্চ বেসড পড়াশোনা করা হচ্ছে একদম ধরো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে তোমার ডিরেক্ট এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস, এগুলার জন্য পসিবল। বাট হচ্ছে তুমি একদম ফিল্ডে গিয়ে ধরো যে একটা ব্রিজের উপরে ইয়ে চালাবা, এক্সপেরিমেন্ট চালাবা, স্টাফ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও অনেকে আসে কোরিয়াতে, বিকজ লাইক এরা আর&ডি করতে অনেক পছন্দ করে। অনেক কোম্পানি আছে, যেমন আমারই ধরো যে আমরাই হচ্ছে স্যামসাং বা অন্যান্য কোম্পানির সাথে কোলাবোরেট করছি, কিরকম যে ওদের কিছু আর&ডি করা লাগবে, সেগুলো হচ্ছে আমাদেরকে দেয়, যে ভার্সিটি থেকে হলো এই প্রফেসর আন্ডারে যারা আছে প্রফেসর, ওই প্রজেক্টটা নিয়ে তা স্টুডেন্ট এবং প্রফেসর মিলে হচ্ছে তোমার ইয়ে করে, যে রিসার্চটা করে দেয় আর আর&ডিটা করে দেয়, যে স্পেসিফিক এই প্রবলেম গুলা কিভাবে সলভ করা যায়। যেমন আমার এক ফ্রেন্ড মেকানিক্যালের, ও হচ্ছে করতেছিল, ওর বাসা আর কি ইন্দোনেশিয়ান। সো আসছে এখানে মাস্টার্স করতে। তাদের মেয়ে নিয়েছিল যে এই যে আমাদের এই যে এখানে যে ক্র্যাক হয়েছে না, ফ্যাটিক ক্র্যাক যেগুলা হয়েছে, হ্যাঁ, এইগুলা হচ্ছে তোমার বিশেষ করে ফ্যাক্টরিতে যে সকল মেশিনারিজ থাকে না, যেগুলা হচ্ছে তোমার অটোনোমাস, তো ওগুলা হলো একটা রেল ওয়ে টাইপ, একটা বার থাকে, ওই বারের উপর দিয়ে ধরো চলাফেরা করে। তো ওইখানে ওটা তো অটোনোমাস, সবসময় চলতেছে। তো ওই জায়গাতে একটা অটোমেটিক ফ্যাটিক ম্যানেজমেন্ট সিস্টেম দরকার, যেটা হচ্ছে যে ওইখানকার রেলওয়েটা বা পাথওয়ে যেটা আছে, সেটাতে সেন্সরি ইনপুটের মাধ্যমে দেখবে যে হলো আসলে কোনো ক্র্যাক তৈরি হচ্ছে কিনা বা ফ্যাটিগের পরিমাণ কেমন, ঠিক আছে, যাতে হচ্ছে আর্লি ডিটেক্ট করা যায়, যাতে মানে আমার পুরা 1,20,00,000 টাকার যন্ত্রটা নষ্ট না হয় আর কি, যাতে আমরা আগেই রিপ্লেস করতে পারি। বুঝা গেছে? সো এরকম আর&ডি ধরো যে সকল কোম্পানির দরকার হয়, তারা হচ্ছে বলে যে আমাদের এরকম একটা সিস্টেম দরকার, এটা কি আসলে ফিজিবল কিনা, ফিজিবিলিটি স্টাডি আছে, তারপরে এই ধরনের রিসার্চ স্টাডি আছে যে কিভাবে এগুলো করা যায়, এই সকল নিয়ে হলো আর&ডি হয়।
তো এখানে অনেক নতুন নতুন এবং অনেক পুরনো বড় বড় কোম্পানি আছে। তো যার কারণে পুরো কোরিয়ান মাস্টার্সটাই হচ্ছে তোমার রিসার্চ বেসড মাস্টার্স। তো এই জন্য এখান থেকে মানে মাস্টার্স করাটা খুবই আহ, কি বলবো আমি, হেল্পফুল। আদারওয়াইজ মানে তোমার পিএইচডির জন্য, কারণ বাইরে সব জায়গাকার মানে লোকজন জানে, সব প্রফেসর জানে যে কোরিয়া আর চায়না থেকে যে সকল ছেলেপেলে আসে পিএইচডি, যারা মানে মাস্টার্স করছে, তাদেরকে মানে প্রচুর প্রেশারের ভিতর দিয়ে যাইতে হয়েছে। তো এরা জানে যে প্রফেসররা অনেক কাজ করাইছে, এরা অনেক কিছুই জানে, মানে অন্যান্য ক্যান্ডিডেট থেকে এরা প্রায়োরিটি বেশি পায় যদি তোমার একটা কোরিয়ান মাস্টার্স থাকে অথবা চাইনিজ মাস্টার্স থাকে। বুঝতে পারছো? তো সেই হিসাবে এটা বেটার। তো এটা ছিল আমার আর কি মাস্টার্সের জার্নি। আর তারপরে এখন পিএইচডি তো হচ্ছে, মাস্টার শেষ করার পরে আর কি আমি ওই ল্যাবেই জয়েন করছিলাম অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট হিসেবে। প্রফেসরের সাথে এভাবে কথাবার্তা বলে যে প্রফেসর আমি বেটার অপরচুনিটির জন্য সার্চ করতেছি, এখন আপনি যদি মনে করেন যে আপনার এখানে থাকা, আমি পিএইচডি স্টার্ট করব, তাহলে সেটা আপনি বলেন, আর আদারওয়াইজ হচ্ছে আমি দেশে ব্যাক করব। তো সে তো প্রফেসর মানুষ, সে দেখতেছে এগুলা খুঁজে বের করতে তার 6-7 মাস তো অ্যাটলিস্ট সময় লাগবে, 6 মাসে তার একটা পাবলিকেশন হয়ে যাবে, তো এটা তার লাভ। তুমি থাকো, সমস্যা নেই। লাইফে সো পিএইচডি হিসেবে জয়েন করলাম ওইখানে, আর আমি ইন বিটুইন আর কি সার্চ করতেছিলাম। তো এখন একটু আয়ারল্যান্ডে পিএইচডি একটা অপরচুনিটি আছে, তো সেখানে চলে যাব। সো আয়ারল্যান্ডের পিএইচডিটা বেসিক্যালি হচ্ছে তোমার সাইবার সিকিউরিটি নিয়ে, কম্পিউটার ভিশন আর সাইবার সিকিউরিটির ইন্টারসেকশন আর কি। আমার মাস্টার্স ছিল পুরো কম্পিউটার ভিশনের উপরে। আহ আমার কাজ দেখাইতে পারলে ভালো লাগতো আরো, যদিও তোমরা বোর হইতা, তাই আর দেখাইলাম না। আর এখন যাচ্ছি হলো পুরোপুরি সাইবার সিকিউরিটির উপরে। বেসিক্যালি আমার মেইন কাজ হবে সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন অফ এআই অ্যালগোরিদমস। আমার যে সকল এআই অ্যালগোরিদমস নিয়ে আমরা কাজ করি, তাদের কিভাবে সিকিউর অ্যান্ড রাখা যায় এবং এইটার প্রোটেকশন নিয়ে আমার অ্যানালাইসিস করতে হবে, এই আর কি। ইন্টিগ্রেশন করার সময় তো আপনার সিভিল আছে, ব্যাপার আপনার সিভিল আমি কি বলছি যখন পিএইচডি অ্যাপ্লিকেশন করছি না মাস্টার্স? আশা আচ্ছা, মাস্টার্স অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে যেটা বেশি কাজ দিচ্ছে, তোমার পয়েন্ট আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। কারণ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইলেকট্রিক্যালে, আর হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে পুরোই একদম ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং। মানে সিএসসি তে যারা পড়ো তারা বুঝো যে হলো ইঞ্জিনিয়ারিং এর, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সবচেয়ে হার্ড পার্ট হচ্ছে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং। সো ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং এ যেহেতু 1 বছর আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, আর যেহেতু একটা ভার্চুয়াল ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ তারা দেখছে যে হলো কি অবস্থা, তো সব মিলায় ওইটা আমাকে বেশি ধরো যে প্রিফার করছে সিএসসি তে পার্সু করার জন্য। কারণ ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ট্রিপলি থেকে সব দিকে যাওয়া যায়, বাট মানে ট্রিপলি থেকে সিএসসি তে যাইতে হলে মানে তোমার ফিল্ড সুইচ করতে হলে একটা ইয়ে লাগে যে আসলে সুইচ করার মতো অ্যাবিলিটি আছে কিনা। তো সেটা শো করার জন্য অবভিয়াসলি আমি ইউএসএ তে অ্যাপ্লাই করার জন্য ওই জবটা করতেছিলাম, ওই কারণে যে আমার কারেন্টলি হচ্ছে ধরো যে 1.5 বছর বা 1 বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকলে সেটা হচ্ছে তোমার সিভিটা একটু এনরিচ করবে আর কি, যে তোমার ক্যাপাবিলিটি আছে এটা করার। আপনি তো এই প্রোগ্রামিং ক্লাসের ফাউন্ডার, আর আমরা এখন বর্তমানে ইঞ্জিনিয়ারিং আপনি আমাদের একটু গাইড, যে আমরা প্রোগ্রামিং জার্নি কিভাবে কন্টিনিউ করবো, বা আমাদের প্রোগ্রামিং ক্লাস থেকে আমরা সামনে কিভাবে কন্টিনিউ করবো, কোন জায়গায় গিয়ে যেতে পারবো। আচ্ছা, গুড কোয়েশ্চেন। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রোগ্রামিং ক্লাবটা হচ্ছে খুবই একটা ভার্সেটাইল ক্লাব হওয়া উচিত ফার্স্ট অফ অল। কারণ হচ্ছে কি, তোমরা জানো যে প্রোগ্রামিং এর জন্য ল্যাঙ্গুয়েজ আছে অনেক, প্রোগ্রামিং স্ট্যাক আছে অনেক, রাইট? যেমন তোমার মার্ন স্ট্যাক বলো, বা হচ্ছে তোমার এদিকে আদার স্ট্যাক যেগুলো এসকিউএল স্ট্যাক, এই ধরনের ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড আছে, হ্যাঁ, এই ধরনের এপিআই ডেভেলপমেন্টের ব্যাপার আছে। আবার তোমার এআই রিলেটেড কাজ যেমন মেশিন লার্নিং অ্যালগোরিদম, এই সকল বিষয়ের প্রোগ্রামিং এর জন্য আলাদা একটা সেক্টর। সো বেসিক্যালি এইটা ফার্স্ট অফ অল তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে এই ক্লাবটার মেইন উদ্দেশ্য হলো ডাইভার্সিটি, ঠিক আছে? সো ক্লাবটা অবশ্যই খুবই ডাইভার্স হইতে হবে এবং ডাইভার্সিটিটা ওয়েলকামিং হইতে হবে। লাইক ধরো কারেন্টলি তোমরা যারা হচ্ছে প্রোগ্রামিং ক্লাবের দায়িত্বে আছো, যারা হচ্ছে ধরো এক্সিকিউটিভ আছো বা হচ্ছে সভাপতি আছো, এখন ধরো যে পার্সোনাল প্রিফারেন্স থাকে। যেমন আমার পার্সোনাল প্রিফারেন্স বলো যে আমি এখন সারাদিন আমি এআই নিয়ে কাজ করি, আমি সারাদিন পাইথনে কোড করি, রাইট? বাট আমি পাইথন মানে আমার কাছে
আমি পাইথন খুবই জঘন্য একটা ল্যাঙ্গুয়েজ আমার কাছে লাগে। ঠিক আছে, আমার কাছে সবচেয়ে বেস্ট ল্যাঙ্গুয়েজ হলো জাভা। বুঝতে পারছো? তো এটা আমার পার্সোনাল প্রিফারেন্স। বাট এই যে ধরো যারা যারা হায়ার, মানে তোমাদের হায়ারার্কিতে, কমান্ডিং হায়ারার্কিতে যারা উপরে আসো, আমি সাজেস্ট করব যে প্রোগ্রামিং ক্লাবের ক্ষেত্রে নিজেদের পার্সোনাল প্রিফারেন্স কখনো সামনে নিয়ে আসবে না। বুঝতে পারছো? ডাইভার্সিটিটা ওয়েলকাম করবা। লাইক তুমি হচ্ছে জাভা রিলেটেড কাজ করতেছো, তোমার খুব জাভা পছন্দ, তোমার ধরো যে প্যারাডাইম আছে না অনেকগুলো প্রোগ্রামিং প্যারাডাইম, ধরো ফাংশনাল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং, তুমি ধরো যে খুব ফ্যান রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং এর, ঠিক আছে, জাস্ট ডোন্ট পুশ ইট অন আদার গাইস। ওকে, সো আরেকজন দেখা যাবে যে একটা তোমার নতুন স্ট্যাক নিয়ে কাজ করতেছে, লাইক একজন ধরো যে আর্ডিনো নিয়ে কাজ করতে চায়, তাহলে ওর সি প্লাস প্লাস দরকার, রাইট? ও সি প্লাস প্লাস নিয়ে কাজ করবে। তো সি প্লাস প্লাস সিস্টেম লেভেল ডিজাইন করতে চাই, তাহলে ও একদম সি সি প্লাস প্লাস অথবা গো এগুলো নিয়ে কাজ করবে। তো সবটাই যেন তোমাদের ক্লাবে ইনক্লুডেড হয়, ওয়েলকাম হয়। ঠিক আছে, এমনটা না যে হলো যে আমরা হলো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, তার মানে এই ক্লাবে শুধু যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারাই আসবে। প্রোগ্রামিং ক্লাবের ক্ষেত্রে যেন এটা না হয়, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে প্রোগ্রামিং ক্লাবে হচ্ছে তোমার কম্পিটিশন অ্যারেঞ্জ করা খুবই জরুরি। ঠিক আছে, যে লিড কোড সলভিং বলো বা হচ্ছে যে হ্যাকাথন বলো, এই ধরনের প্রবলেম সলভিং করা খুবই জরুরি। ইন জেনারেল আরেকটা খুবই ফান্ডামেন্টাল জিনিস তোমাদের বুঝতে হবে যে তোমরা এখানে ইঞ্জিনিয়ার হইতে আসছো, টেকনিশিয়ান না। সিএসসি দের বোঝানোর জন্য তোমরা এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে আসছো, প্রোগ্রামার না। বুঝতে পারছো? এখন প্রোগ্রামার লাগবে না, প্রোগ্রামাররা সবাই হচ্ছে রিপ্লেসড হয়ে যাবে এআই দিয়ে, সহজ হিসাব। বুঝছো? তোমার চ্যাট জিপিটি তোমার থেকে ভালো কোড করতে পারে এখন। সো বেসিক্যালি you are like মানে you guys don't need to be a programmer, you guys need to be an engineer. So what is the difference between an engineer and a programmer? তোমরা কেউ বলতে পারবা যে ধরো ট্রিপলি কেউ আছো, so what is the difference between an triple engineer and a technician? ইন্ডিয়ানা মূলত নতুন কিছু আমাদের টেকনিশিয়ানরা নতুন কিছু ঠিক করে বা এরকম সিএসসি কেউ আছো যে প্রোগ্রামার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য বলতে পারবা? ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারের ফান্ডামেন্টাল জানতে হয়, বিকজ নতুন কিছু ক্রিয়েট করতে হলে ফান্ডামেন্টাল ক্লিয়ার করতে হবে। ডেভেলপার বিট করে এক্সিস্টিং জিনিসগুলো জানলেই হয়। আচ্ছা, এই জায়গাতে হলো এই যে বেসিক বেসিক যে নলেজটা এটার মধ্যে একটু ঘাটতি আছে, সেটা হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং পড়তেছো এই কারণে, ইঞ্জিনিয়ারিং এর মেইন উদ্দেশ্য হলো ই মানে ইফিসিয়েন্সি। ওকে, সো একজন ইঞ্জিনিয়ার জানে এই প্রবলেমটা কিভাবে ইফিশিয়েন্ট ওয়েতে সলভ করতে হয়। হোয়াট ইজ দ্য এফিশিয়েন্ট ওয়ে টু সলভ দিস প্রবলেম? দেয়ার আর সেভারাল ওয়েজ এন্ড মাল্টিপল ওয়েজ মেবি টু সলভ আ প্রবলেম, রাইট? সো সো একটা সিঙ্গেল প্রবলেমের মাল্টিপল সলিউশন থাকবে, একজন ইঞ্জিনিয়ার সেটা জানে, মাল্টিপল সলিউশনও জানে এবং সে জানে হুইচ ইজ দ্য এফিশিয়েন্ট ওয়ে টু সলভ দ্যাট প্রবলেম, বাট টেকনিশিয়ান ডাজ নট। বুঝা গেছে? টেকনিশিয়ান কি জানে? সিঙ্গেল ওয়ে জানে যে এই তারের সাথে এই তার জোড়া দিলে এটা কাজ করবে, এই ক্লাসের মধ্যে এইভাবে ডিক্লেয়ার করলে ফাংশনটা, এই মেথডটা এইভাবে ডিক্লেয়ার করলে এটার আউটপুট এটা হবে, ওইটুকুই জানে। বাট he doesn't know what is how to manage the memory, what is this code doing underlying hardware, right? তোমার মেমোরিতে কিভাবে এটা ডেটা অ্যালোকেট করতেছে, how efficient it is, what like এটার ইমপ্লিকেশন কি হবে এক্সিকিউশন টাইম, এটা জানে না। বাট তুমি ইঞ্জিনিয়ারিং পড়তেছো মানে তুমি জানো যে, কারণ তুমি অপারেটিং সিস্টেমও পড়তেছো, ডেটা স্ট্রাকচারও পড়তেছো, অ্যালগরিদমও পড়তেছো, মেমোরি ম্যানেজমেন্ট কেমনে করতে হয় সবই তুমি শিখতেছো, রাইট? তার মানে তুমি জানো যে হলো আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে কয় বাইট জায়গা আমার এখানে খাবে। ঠিক আছে, এবং এটা কিভাবে আবার কখন আমার এটাকে ফ্রি করতে হবে, রাইট? আদারওয়াইজ আমি হুদাই আমার এতগুলা মেমোরি নষ্ট হবে, রাইট? আমি সে টেকনিশিয়ান ওইটা করতে পারে, টেকনিশিয়ান প্রবলেম সলভ করতে পারে, দেখা যাবে যে গাদিখানিক মেমোরি নষ্ট হয়েছে, তাতে কিন্তু এন্ড ইউজার কিছু বুঝতে পারবে না, এন্ড ইউজারের তাতে কিছুই আসে যায় না, যদি না ক্রাঞ্চিং সিচুয়েশন আসে, রাইট? আর ইঞ্জিনিয়ার ওটা করবে কিভাবে? ইফিশিয়েন্ট ওয়েতে, যাতে আমার লস মিনিমাইজড হয়, আমার কোনো লস না থাকে।
সেটা হলো ফান্ডামেন্টাল পার্থক্য। সো সেই কারণে বলতেছিলাম যে হচ্ছে তোমাদের মানে ইফিসিয়েন্সিটা বাড়াইতে হবে। আমি প্রোগ্রামিং ক্লাব নিয়ে কথা বলতেছিলাম, রাইট? তো হচ্ছে সেই জন্য তোমাদের ফার্স্ট অফ অল যেটা বললাম যে ডাইভার্সিটিকে অবশ্যই ওয়েলকাম করতে হবে। আর এই ধরনের প্রবলেম সলভিং যে ধরনের কম্পিটিশন, এইগুলো অ্যারেঞ্জ করতে হবে নিজেদের মধ্যে, এবং লোকালি বলো গ্লোবালি বলো, এগুলো ধাপে ধাপে করতে হবে, তোমাদের সবসময় করতে হবে। কেন আমরা হচ্ছে ইয়ে বেস করতাম মাঝে মাঝে, তোমার তলা বেস, যে হলের এই তলা ভার্সেস ওই তলা, প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে? 3 তলা ভার্সেস 5 তলা, বুঝতে পারছো? এরকমও করতাম। তো সেটা হচ্ছে আমাদেরকে অনেক হেল্প করছে। হ্যাঁ, সো তোমাদের মধ্যে এই একটা স্পিরিট থাকতে হবে, কাইন্ড অফ। হ্যাঁ, ধরো যে 5 তলায় আছে এক টিম, ঠিক আছে, 3 জন, এরা এক রিলেটেড কাজ করতেছে। আমরাও 3 তলায় ধরো যে আছি এক টিম, ঠিক আছে, 4 জন মিলে। সো আমরা লাগিয়ে দিলাম, ঠিক আছে, 3 তলা ভার্সেস 5 তলা, লিড কোডের 10টা প্রবলেম, ঠিক আছে, টাইমার বসায় 11টা থেকে 12টা সলভ করো, কে আগে করতে পারে, ঠিক আছে? এরকম সলভ আমরা করছি। তো ওইটা হচ্ছে ডিপেন্ড করে, ওই যে বললাম যে মেন্টালিটি, সব পুরাটাই ডিপেন্ড করে হলো আমাদের মেন্টালি। আমাদের 03 ব্যাচ ছিল খুবই কম্পিটিটিভ, ঠিক আছে, এবং এটা নিয়ে হলো আমাদের সিনিয়র ব্যাচের অনেক প্রবলেম ছিল, যে এরা এত কম্পিটিটিভ যে এদের ঠেলায় বাসি না, বোঝা গেছে? সো এটা হলো একটা ব্যাচের মধ্যে বন্ডিং আর হলো নিজেদের মেন্টালিটির ব্যাপার, ঠিক আছে? তো আমাদের বন্ডিংটাও ছিল ওরকম, আমরা সব সময় নিজেরা মানে পুরো ব্যাচ ওয়াইজ কাজ করতাম সবকিছু। আর নিজেদেরকে নিজেরা কিভাবে হলো ডেভেলপ করা যায়, এটা নিয়ে এই যে ক্লাবগুলা সব 03 এর হাতে, ঠিক আছে? এই প্রোগ্রামিং ক্লাব, যদিও এটার মধ্যে আমার হাত বেশি ছিল। প্রোগ্রামিং ক্লাব, তারপরে তোমার স্কিল ডেভেলপমেন্ট একটা ক্লাব ছিল, আমি জানি না ওটার কি অবস্থা, কারণ ওটা ছিল হচ্ছে হামিম আর শামিম, এই 2জন মিলে তৈরি করছিল। তারপরে হচ্ছে এই যে আরআইসি, আরআইসি নিয়ে তো অনেক কাজ, যেগুলো হচ্ছে আমরা করছিলাম ড্রোন ট্রোন নিয়ে হাবিজাবি। তো সেই এই 5 তলায়, ওই 5 তলায় না, ওই 3 তলার রুমে দেখা যাচ্ছে আমরা ওইখানে কাজ করতেছি, রাত বাজে 3টা। একজন হলো শোলা আছে না, বেড নাই, এরকম কিছু নাই। তো আমরা যে শোলা কার্ডবোর্ড ছিল, যেটা দিয়ে আমরা হচ্ছে ড্রোনের বডি বানাইতাম, তো ওইটার উপরে একজন ঘুমাইছে আর কি, ঠিক আছে? তারপর আমরা আরো কাজ করতেছি, উঠছে, আমরা আবার একজন ওখানে যাই ঘুমাইছি। এরকম করছি সারা রাত, মানে দিন নাই রাত নাই কিচ্ছু নাই, ঠিক আছে, এভাবে কাজ করছি। কারণ আমাদের মধ্যে সেই আগ্রহটা ছিল, বোঝা গেছে? তো এই আগ্রহটা হচ্ছে সম্পূর্ণ নিজের ব্যাপার, নিজেদের মেন্টালিটি। সো ক্লাবের ক্ষেত্রে এটা বলবো যে হলো ক্লাব টা, বিশেষ করে প্রোগ্রামিং ক্লাবে অবশ্যই তোমরা ডাইভার্সিটিটাকে ওয়েলকাম করবা। তোমাদের এই ধরনের প্রবলেম সলভিং জিনিস যেগুলা প্র্যাকটিস, এইগুলা ফাস্টলি করার চেষ্টা করবা, এবং এটা ফান ওয়েতে করবা, নিজেদের কারোর উপর প্রেশার না, ঠিক আছে? আই গেস যারা কোডিং করে তারা কেউ হলো মানে প্রেশার লাগলে করার কথা না, মানে আমি এনজয় করতাম দেখে আমি করতাম। কারণ আমার মনে হয় যে রেস্ট অফ ইউ গাইজ আর কি শুড বি লাইক দ্যাট, যে তোমরা তোমাদের সিএসসি ভালো লাগে, প্রোগ্রামিং করার ইচ্ছা আছে, এই জন্যই তো সিএসসি পড়তে আসছো, রাইট? তাই হওয়ার কথা। আর যদি সেটা না হয় তাহলে তাদের নিয়ে আমার কোনো সাজেশন নাই। আমার কথা বুঝতে পারছো? যদি কারোর এরকম হয় যে না আমি ট্রিপলি পাইছি তাই ট্রিপলি পড়তে আসছি, বা আমি সিএসসি পাইছি অন্য কিছু পাই নাই তাই সিএসসি পড়তে আসছি, আমি বলবো যে ভাই, আমি ওই লোক না যে আমার কাছে সাজেশন নিতে হবে, প্লিজ দয়া করে আমার কাছে সাজেশন নিও না। তোমার জন্য তোমার সাজেশন দেওয়ার মতো অনেক বিসিএস ভাইয়া আছে, ঠিক আছে, তাদের কাছ থেকে সাজেশন নাও, পড়াশোনা তাদের মতো করে করো, বুঝতে পারছো? এটা হলো কথা। সাইবার সিকিউরিটি নিয়ে কিভাবে আলাদা করে? আচ্ছা, সাইবার সিকিউরিটি হচ্ছে, যদিও আমি এই ফিল্ডে তোমাকে খুব বেশি এখনো বলতে পারবো না, আমার পিএইচডি শেষ হলে বলতে পারবো। বাট সাইবার সিকিউরিটি নিয়ে যেটা মেইন ফোকাস, যে আগে সাইবার সিকিউরিটি যে ব্যাপারটা ছিল যে ডেটা এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশনের যে ব্যাপারটা, যেটা আমাদের ইন্টারনেটের ক্ষেত্রে দরকার, তোমার যেমন আরএসএ এনক্রিপশন বলো বা ইডি 2105 এনক্রিপশন যেগুলো আছে, এগুলো আমরা কেন ইউজ করি তুমি জানো? তুমি কোন ব্যাচের? ফার্স্ট ইয়ার 12। আচ্ছা, তাহলে হচ্ছে
বেসিক্যালি সাইবার সিকিউরিটি ছিল হচ্ছে আমাদের যাতে আমরা সিকিউর ওয়েতে ডেটা ট্রান্সফার করতে পারি, এটা হলো সাইবার সিকিউরিটির মেন উদ্দেশ্য ছিল। তো সেইখান থেকে আমরা হচ্ছে এখন আমাদের যে ইন্টারনেটে আমরা যে কমিউনিকেশন করি সেইটা সিকিউর কমিউনিকেশন করা পসিবল হচ্ছে সাইবার সিকিউরিটির কারণে। এখন আমাদের সামনে একটা নতুন চ্যালেঞ্জ আছে, সেটা হলো এআই। এআই এর চ্যালেঞ্জটা কি? যেটা চ্যালেঞ্জটা হচ্ছে যে এআই হচ্ছে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ, ঠিক আছে? ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ মানে হচ্ছে একটা মডেলকে ট্রেন করতে হিউজ পরিমাণ ডেটা লাগে, এটা তো তোমরা জানো। একটা জিপিটি মডেল বিলিয়ন বিলিয়ন প্যারামিটার আছে, ওটা ট্রেন করতে বিলিয়ন বিলিয়ন ডেটা লাগছে আমার, রাইট? তো এইটা হলো একটা ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ। তো এই এতগুলা ডেটা তো আর মানে সরকারি ডেটা না, এগুলো আমাদের ডেটা, মানে ইউজার ডেটা, রাইট? এখানে একটা প্রাইভেসি রিস্ক আছে, বুঝতে পারছো? তো যেহেতু এটা একটা ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ, তো এর মধ্যে একটা প্রাইভেসি রিস্ক আছে। প্রাইভেসি রিস্কটা হচ্ছে যে তোমার আইডেন্টিটি রিভিল হওয়া, বা হচ্ছে অ্যানোনিমিটি বজায় না থাকা। আবার দ্বিতীয়ত হচ্ছে তোমার ডেটা দিয়ে ট্রেন করা হচ্ছে, বাট তুমি কোনো লয়্যালটি পাচ্ছ না, বা তুমি জানো না, রাইট? তাহলে তোমাকে মিমিক করা, আমি যদি বলি যে ধরো যে আহ, ওর ডেটা দিয়ে অলরেডি একটা এআই মডেল ট্রেন হয়েছে, তাহলে আমি ওকে মিমিক করতে চাই, ওন জানেই না যে ওর ডেটা দিয়ে ট্রেন হয়েছে। এআইটা মডেলটা কি করতে পারবে? ওকে মিমিক করতে পারবে, ওর আইডেন্টিটি মিমিক করতে পারবে, বাট তার কোনো আইডিয়াই নাই যে ওর আইডেন্টিটি মিমিক করা হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে সিকিউরিটি রিস্ক, ঠিক আছে? তো এই ধরনের সিকিউরিটি রিস্ক যাতে আমরা ইভেট করতে পারি, এইটা হচ্ছে নতুন চ্যালেঞ্জ সাইবার সিকিউরিটির জন্য। সো যদি সাইবার সিকিউরিটি ফিল্ডে যাইতে চাও, তাহলে তোমাদের যেই বিষয়গুলা এখন ফান্ডামেন্টালি অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার, এই ধরনের সিস্টেম, তোমার কি বলে অপারেটিং সিস্টেম, এই ধরনের বিষয়গুলো একদম মানে খুব ইনটুইটিভলি শিখতে হবে ফার্স্ট। সেকেন্ড, মেশিন লার্নিং, এআই অ্যালগোরিদম, এইগুলা তারপর স্টেপ। বাট তোমার এখন ফান্ডামেন্টালি তোমার অ্যালগোরিদম নিয়ে খুব বেশি মানে এফোর্ট দিতে হবে, অ্যালগোরিদম এন্ড ডেটা স্ট্রাকচার আর হচ্ছে অপারেটিং সিস্টেম, বুঝতে পারছো? কারণ যখন তুমি অপারেটিং সিস্টেমের ইমপ্লিমেন্টেশন দেখবা, তখন দেখবা যে অনেক সাইবার সিকিউরিটি ফিচার, এনক্রিপশন, ডিক্রিপশন, কার্নালের মধ্যে কথাবার্তা আমরা কিভাবে বলতে পারি বাইনারিতে কনভার্ট করে আবার এদিক ওদিক করে, ঠিক আছে? এবং তখন মেমোরির কোন কোন বিষয় খেয়াল রাখতে হয় যাতে কার্নাল প্যানিক না করে আর কি। তো এই ধরনের অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলা হচ্ছে যখন অপারেটিং সিস্টেম পড়াশোনা করবা তখন শিখবা, ঠিক আছে? তো এইটা নিয়ে আগে ফোকাস করো। আর সাইবার সিকিউরিটি নিয়ে যদি আগ্রহ থাকে, লেটেস্ট কি চলতেছে এটা সবসময় আপ টু ডেট থাকবা, ইউটিউব ইজ আ ভেরি গুড প্লেস ফর দ্যাট। ওকে, ঠিক আছে। আর হ্যাঁ, আইওটি সেম। সো আইওটি বলতে তুমি কি জানতে চাচ্ছ? আইওটি আইওটি নিয়ে কাজ করতে চলো সেম প্রসিডিউর, সাইবার সিকিউরিটি অ্যান্ড আইওটি গোজ হ্যান্ড ইন হ্যান্ড। কারণ কি বলে যে যেহেতু আমার একাধিক ডিভাইস ধরো যে কন্ট্রোল করতে হবে, তো লাইক উইদিন আ নেটওয়ার্ক, যেখানেই ধরো যে কমিউনিকেশন আছে একটা ডিভাইস টু আরেকটা ডিভাইস, সেখানেই সাইবার সিকিউরিটি অ্যান্ড আইওটি ইজ কাইন্ড অফ দ্যাট। সো আইওটি নিয়ে তুমি যদি কাজ করতে স্পেশাল তোমার জন্য আপাতত কিছু করতে হবে না, বাট তোমার প্রজেক্ট কিছু যদি আইওটি রিলেটেড করতে পারো সেটা হলো তোমার জন্য প্লাস পয়েন্ট। ওকে, লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে সবসময় আপ টু ডেট রাখবা। আর আহ, তোমার ফার্স্ট অফ অল এখনকার ক্ষেত্রে যদি সার্টিফিকেশন থাকে কিছু, সেগুলো হেল্প করবে, লাইক কোর্সের সার্টিফিকেশন বলো বা হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মে যেগুলো ডিরেক্ট অ্যাড করা যায় লিঙ্কডইনে, সেই ধরনের কোনো সার্টিফিকেশন থাকলে, কোর্স করলে সার্টিফিকেশন থাকলে যেগুলো লিঙ্কডইনে তোমরা অ্যাড করতে পারবা, সেটা হচ্ছে তোমাকে হেল্প করবে। আর তুমি যদি তুমি সিএসসির, তাহলে হচ্ছে তোমার জন্য অবভিয়াসলি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবা। তো ওয়েবসাইট হোস্ট করার জন্য তুমি গিটহাবেও হোস্ট করতে পারো ফ্রি, নো ইস্যু। আর অন্য দেখা যাচ্ছে অন্য ফ্রি হোস্টিং আছে অনেক, সেগুলোতেও হোস্ট করতে পারো। সো অবভিয়াসলি যদি সিএসসিরও, তোমার জন্য একটা ওয়েবসাইট বানানো মাস্ট। সেখানে তুমি তোমার লেটেস্ট অ্যাচিভমেন্টস এন্ড অল দ্যাট রাখবা, লিঙ্কডইনে ওটার লিঙ্ক থাকবে, লিঙ্কডইন তুমি ওইভাবে আপডেটেড রাখতে পারো। সো জব বা ইয়ের ক্ষেত্রে তোমার সার্টিফিকেশনটা বেশি হেল্প করবে। ওকে, আর কার কিছু জানা আছে? বলো।
তুমি কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। আচ্ছা, ট্রিপলির জন্য সব ফিল্ডে সিএসসি বলো বা ট্রিপলি বলো বা সিভিল বলো, হ্যাঁ ওটা বাদ দিয়ে তোমার হচ্ছে অনেক জায়গা আছে। যেমন ট্রিপলির ক্ষেত্রে যে তোমাদের আপুরি হলো অনেক ইচ্ছা ছিল ভিএলএসআই নিয়ে কাজ করার আর কি, মানে চিপ ডিজাইন, ঠিক আছে? তো তোমার যদি তুমি ওইদিকে যাইতে চাও, ইটস আ ভেরি গুড ট্র্যাজেক্টরি ফর ইউর ক্যারিয়ার। কারণ এখন জানো যে হলো চিপ মার্কেট হচ্ছে দ্য লাইক দ্য টপ থিং। যদি তোমার ওই রিলেটেড নলেজ থাকে তাহলে তুমি হচ্ছে টপ 1 to 2% ইঞ্জিনিয়ার্স এর মধ্যে হবা, একজন হবা, রাইট? সো লাইক চিপ ডিজাইন নিয়ে যাইতে পারো। এবং সবচেয়ে বড় ভালো নিউজ হচ্ছে বাংলাদেশে এখন হচ্ছে একটা তোমার চিপ ডিজাইনিং কোম্পানি আছে, কি জানো না? উলকাসিম, রাইট? উলকাসিম। সো যারা হলো এএমডির কাইন্ড অফ মানে কম্পিটিটর ইন বাংলাদেশ, সো উইচ ইজ এ গ্রেট থিং। সো তুমি চিপ ডিজাইনিং করতে পারো, রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতে পারো। তারপরে হচ্ছে তোমার যদি তুমি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চাও ডিরেক্ট, তাহলে হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ফিডব্যাক লুপস এন্ড তোমার এআই সিস্টেম যেগুলো আছে, এক্সেলারেটর, লাইক তোমার জিপিইউ আমরা যে ডেভেলপ করে এনভিডিয়া, তো এই জিপিইউ তে তোমার হলো কি বলে মাল্টিপ্লেক্সার এক্সেলারেটর আছে কিছু, ঠিক আছে? এই ধরনের ডিজাইন গুলা করতে হয় সব হলো ট্রিপল ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একদম ইলেকট্রনিক্স। সো মাল্টিপল ফিল্ডস আছে। যদি তুমি একদম ট্রিপল নিয়ে কাজ করতে চাও, এখন খুঁজতে হবে তোমার ইন্টারেস্টটা কোথায়। তোমার ইন্টারেস্ট কোথায় এটা তুমি খুঁজে বের করতে চাইলে কারেন্ট ইলেকট্রিক্যাল ফিল্ডে রিভিউ পেপার পড়বা, বুঝছো? আইট্রিপলি অথবা নেচার অথবা বোথ, এই দুই পাবলিশারের মধ্যে রিসেন্ট ট্রেন্ডস ইন ট্রিপলি অর রিনিউয়েবল এনার্জি অর চিপ ডিজাইন, ঠিক আছে? এই ধরনের কয়েকটা রিভিউ পেপার পড়বা। রিভিউ পেপার পড়লে সুবিধা কি, যে ওইটাতে তোমার একটা সামারি দেওয়া থাকে যে কারেন্ট ট্রেন্ড কোন দিকে, রিসার্চ ট্রেন্ড, ঠিক আছে? অলরেডি কি কি প্রবলেম সলভ হয়ে গেছে এবং কারেন্টলি রিসার্চাররা কোন কোন দিকে ফোকাস করতেছে। তো সবার ক্ষেত্রে যারাই হচ্ছে তোমার কি কি বিষয়ে রিসার্চ করবা বা কি নিয়ে প্রজেক্ট করবা এটা জানতে চাও বা সামনে রিসার্চ করতে চাও, তাদের ক্ষেত্রে নিজেদের ইন্টারেস্ট খুঁজে বের করার জন্য ফার্স্ট পড়বা হলো রিভিউ পেপার। যেই ফিল্ডে তোমার ইন্টারেস্ট আছে বা তুমি জানোই না কোন ফিল্ডে তোমার ইন্টারেস্ট আছে, রিভিউ পেপার পড়বা তোমার রিলেটেড, ঠিক আছে? ওইখান থেকে তোমার একটা ইন্টারেস্ট বেরোবে যে না এই জিনিসটা তো ইন্টারেস্টিং। তারপর ওই ফিল্ড নিয়ে তুমি ডিটেল আরো পেপার পড়বা বা হলো আরো পাবলিকেশন বা আরো বই আছে, গুগল আছে, এআই আছে, তোমার যেভাবে জানতে চাও। বুঝতে পারছো? একটা কথা বলছিলেন যে অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে আপনাদের কাছে হচ্ছে জিজ্ঞেস করেন আরএনডি করে দেওয়ার জন্য, এই কোম্পানি এই কোম্পানির ব্যাপারে এটা হলো প্রফেসর বেসড, ওটা ডিরেক্ট প্রফেসরের সাথে হয়, ওটা স্টুডেন্টদের সাথে হয় না। কারণ আর&ডি টিম যদি ধরো যে একটা কোম্পানি হায়ার করে, মানে নিজের আর&ডি টিম থাকে, তাহলে তাদেরকে প্রতি মাসে স্যালারি দিতে হবে না। এবং হলো ধরো যে 10 জনের যে হচ্ছে আর&ডি টিম যদি থাকে, তাহলে তাদের স্যালারি, তাদের ডেভেলপমেন্ট কস্ট সবকিছু হলো তোমার ল্যাব ল্যাব নিজের আবার একটা বানাইতে হবে, তাই না? তাহলে পুরো কস্টটা যাবে হলো কোম্পানির। বাট এখানে ধরো যে আমার অলরেডি একটা ল্যাব আছে, ওখানে রিসার্চার আছে, আমি শুধু তাদের স্যালারি দিব, তাহলে আমার বাকি টাকা বেঁচে গেল না? তো কোম্পানিগুলো হলো এটা করে, যে প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করে যে প্রফেসর আপনি তো এই বিষয় নিয়ে কাজ করতেছেন, তা আমাদের হলো এই বিষয়টা রিসার্চ করা দরকার, তো আপনাকে আমরা ফান্ড দিব, রিসার্চ করে দেন। বুঝতে পারছো? প্রফেসররা টাকা পাই হলো এইসব জায়গা থেকে, ফান্ডিং পাই হলো এগুলো থেকে। ওকে, খুবই গুড কোয়েশ্চেন। যেটা হচ্ছে আমি যেখানে যাচ্ছি, রাইট, হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লাইক সাইবার সিকিউরিটি স্পেস, আমার পাশের ল্যাবই হচ্ছে কোয়ান্টাম সিকিউরিটি নিয়ে কাজ করে। সো সাইবার সিকিউরিটির তোমার যদি তোমার কোয়ান্টাম সিকিউর অ্যালগোরিদম বা হচ্ছে তোমার কোয়ান্টাম সিকিউর প্রোটোকল, যেগুলো আমাদের এখন বুমিং চলতেছে আর কি রিসার্চ ট্রেন্ডে, এইগুলা নিয়ে যদি কাজ করতে চাও তাহলে তোমার ফিল্ড হচ্ছে সাইবার সিকিউরিটি, বুঝছো?
তাহলে হচ্ছে, এবং এটার তুমি যেটা জিজ্ঞেস করলে যে এটার এখন ডিমান্ড কেমন, হিউজ ডিমান্ড এখন। কারণ হলো বেসিক্যালি সাইবার সিকিউরিটির এখন প্রত্যেকটা অ্যালগোরিদমকেই আমাদের কোয়ান্টাম সেফ বানাইতে হবে, তাই না? তাহলে আমাদের এই যে ট্রানজিশন, যে আমাদের নন কোয়ান্টাম তোমার অ্যালগোরিদম থেকে কোয়ান্টাম সেফ অ্যালগোরিদমে যাওয়ার জন্য যে ট্রানজিশন, এই ট্রানজিশন পিরিয়ডটা এখন চলতেছে, এবং এটা আগামী 10-12 বছর খুব ভালো মতো চলবে। সো সেই জন্য এই এই ফিল্ডে প্রচুর রিসার্চার দরকার, যারা হচ্ছে এটা নিয়ে কাজ করবে এবং ওই গ্যাপটা কমায় নিয়ে আসবে, এবং নতুন নতুন এনক্রিপশন আইডিয়া অ্যাপ্লাই করতে পারে, যাতে হচ্ছে আমাদের কারেন্ট যে এনক্রিপশন গুলো আছে সেগুলোকে আমরা কোয়ান্টাম সেফ বানাইতে পারি। তো এই বিষয়ে রিসার্চের ডিমান্ড অনেক বেশি। তোমার যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে, মানে ইউ আর ভেরি ওয়েলকাম, প্লিজ কন্টিনিউ, এটা নিয়ে কন্টিনিউ করো। আর হচ্ছে লাইক কি বলবো, যে সাইবার সিকিউরিটি রিলেটেড যে আইডিয়া গুলা, সেই সেই রিলেটেড একটু কাছাকাছি থাকো, তাহলে দুইটার মধ্যে একটা মানে তোমার যদি মানে নলেজটা থাকে, তাহলে তুমি খুব ইজিলি ভালো জায়গায় হচ্ছে তুমি এই বিষয়ে কাজ করতে পারবে আর কি। আই থিঙ্ক অনেক টাইম হয়ে গেছে না? আর বক বক শুনতে ভালো লাগতেছে? এত বক বক শুনতে ভালো লাগে? হ্যাঁ, আমি হলো ফাউন্ডিং, বুঝি না। আচ্ছা, প্রথমে এটার নাম তো আরআইসি হচ্ছে আমাদের সময় ছিল না, আমরা হচ্ছে এফইসি পিসি, না না সরি, এফইসি আরসি না কি যেন ভুলে গেছি আমি, এফইসি আরসি বা সামথিং লাইক এরকম একটা ছিল। এফইসি আরসি করা হয়েছিল, পরে আবার মিজান স্যারের পছন্দ হয় না, সে আবার রিসার্চ অ্যাসোসিয়েশন চাইছে, আরসি এ সামথিং লাইক দ্যাট, এরকম ছিল একটা, ঠিক আছে? তো ওইটা তৈরি করা হয়েছিল এইভাবে যে আমরা তার আগে আহ, ইয়ে করতেছিলাম, ড্রোন নিয়ে কাজ করতেছিলাম, ঠিক আছে? তো সেটাতে আমাদের, তোমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে তোমরা আসার পরে দেখছো যে কিছু ক্লাব এক্সিস্ট করে, আর হচ্ছে অলরেডি তোমাদের ক্লাব মানে ক্লাবগুলা মোটামুটি স্ট্যাবলিশড, রাইট, এবং ওয়েল স্ট্যাবলিশড। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে যে, বিশেষ করে আমার ক্ষেত্রে, যে সবকিছু শুরু করা লাগছে, ঠিক আছে? সবকিছু শুরু করা লাগছে। আম, আমরা রিসার্চ করব, আমাদের রুম ছিল না, কোন রুমে করবো, ঠিক আছে? তো আমরা স্যারদের কাছ থেকে একটা টেম্পোরারি, আপাতত এখানে করি, আমাদের কম্পিটিশন আছে, এখানে যাইতে হবে, তো এরকম একটা রুম টুম নিয়ে ধরো যে ওইদিকে করলাম। ওটার রেজাল্ট আগে দেখানো লাগলো যে আমরা অ্যাচিভ করছি, যে আমরা একটা প্রাইজ পাইছি যেটাতে লেখা আছে যে দিস ইজ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন ফরিদপুর, রাইট? তাহলে এই রেজাল্টটা নিয়ে আসা লাগছে এরকম করে, স্যার আমরা করতে পারি, ঠিক আছে? রেজাল্ট দেখাইছি, তারপরে বলছি যে এখন আমাদের এটার একটা স্ট্রাকচার দরকার। এভাবে এভাবে না করে আমরা জাস্ট কিছু উদ্যোগ, মানে যারা একটু বেশি রক্ত গরম, অনেক বেশি কাজ কাম করি, এরকম না করে একটা মানে সবার জন্য একটা জিনিসটা ওপেন করা উচিত, এরকম একটা দরকার। তো সেটার জন্য একটা স্ট্রাকচার দরকার, ক্লাব দরকার। তারপরে সেটা ফর্মালাইজ করা লাগছে, যে হচ্ছে এটা হলো গঠনতন্ত্র, এইভাবে ক্লাবটা চলবে, এই এইভাবে উপদেষ্টা হবে, এইভাবে হচ্ছে তোমার রিসার্চ চলবে, বা এই কাজ এই ক্লাবে হবে, সেইগুলা ফর্মালাইজ করা লাগছে। ফর্মালাইজ করার পরে সেটা নিয়ে স্যারদের সাথে প্রচুর ব্যাটেল করা লাগছে, যে না আমাদের দেওয়াই লাগবে রুম এই জায়গায়, ঠিক আছে? না হলে ক্যাম্পাসেই থাকবো না, হ্যাঁ আপনাদের ক্লাস করবো না। এসব বহুত গ্যাঞ্জাম করা লাগছে, ঠিক আছে? গ্যাঞ্জাম মুঞ্জাম করে তারপরে হলো যে মানে এই আর কি বোঝানো যে আমাদের এত পোটেনশিয়াল আছে, আপনারা কেন আমাদেরকে কাজ করতে দিবেন না, ঠিক আছে? একটা রুম দিতে দিতে পারবেন না কেন? তো এই করে তারপরে হলো এই রুম নেওয়া হয়েছে। তারপরে প্রোগ্রামিং ক্লাবের জন্য ওরকম রুম ছিল। সিএসসি তে আগে ছিল হলো রাকিব স্যার, কে এখন আছে? হ্যাঁ, প্রশাসনিক মন্ত্রণালয় না, তো উনি হচ্ছে, উনি আগে সিএসসি ডিপার্টমেন্টে ছিল, উনি আবার আমার এলাকার। তো ওনাকে বলছিলাম যে স্যার হচ্ছে মানে তোমাদের সবার সাথে তো হলো স্যারদের সাথে খুব মানে সম্পর্ক একদম স্যার স্যার, বাট আমার সাথে স্যারদের সম্পর্ক হলো বন্ধু বন্ধু আর কি, তাই, ঠিক আছে? এরকম ছিল যে সিভিলের স্যাররা ছিল যে কয়েকজন স্যার, তাদের সাথে রাত 2টোর সময় এই গেট টপকায় যায় চা খেয়ে আসতাম, ঠিক আছে? স্যারের স্যারও গেট টপকাইতো।
মানে স্যার মামারে ডাকার দরকার নাই, হ্যাঁ স্যারও বলতে থাক মামা ঘুমাচ্ছে, এখন ডাকার দরকার নেই, দেওয়াল টপকায়। তো এরকম দেওয়াল টপকায় যায়, ধরো যে চাটা খায় আবার 2টার সময় গান গাইতে গাইতে আসতাম স্যারদের সাথে। তো স্যারদের সাথে মারামারিও অনেক বহুত হতো, আবার এই ধরো যে একসাথে বন্ডিংটাও ওরকম ভালো ছিল, কারণ ওই যে কারণ একটাই যে অনেক অনেক স্যার আসছে আমরা ক্যাম্পাসে আসার পরে। তো যাই হোক, তো সেই হিসেবে মানে এই অনেক যুদ্ধ টুদ্ধ করে তারপরে এই আরআইসির করা আর কি। বাট তারপরে চলে যাওয়ার পরে, ক্যাম্পাস থেকে যাওয়ার পরে হচ্ছে মানে আমাদের যাওয়ার টাইমটা খুব ডিফারেন্ট ছিল। মানে কোভিড টোভিড শেষ ওই টাইমে, তারপরে চলে যাচ্ছি কি কোথায় কিরকম কারো কোনো ঠিক নাই, একটা ছন্ন ছাড়া অবস্থা। এর মধ্যে চলে যাওয়ার পরে আরআইসি নিয়ে খুব বেশি খোঁজ খবর নিতে পারিনি, যদিও আমি ওই গ্রুপের অ্যাডমিন, তোমরা পোস্ট টোস্ট দিলে মানে আমার অ্যাকাউন্টে দেখি যে কিছু পোস্ট হয়েছে বা সামথিং। বাট বাট আসলে ওটার ওইভাবে খোঁজ নিতে আমি পারি নাই। এই বাট এটার সবসময় খোঁজ নিছি আমি পার্থ স্যারের কাছে, স্যারকে ফোন দিতাম যে স্যার কি অবস্থা, ছেলেপেলে কি করতেছে এখন, কি দরকার না দরকার, কিভাবে চলতেছে। তো স্যার একটা কথা সবসময় আমাকে বলছে, যেটা আমি তোমাদের আসলে বলতে চাই, যে স্যার বলছে যে দেখো নাইম, তুমি যখন ছিলা তোমার মতো ম্যানেজ করার বা ম্যানেজমেন্ট করার মতো আরেকজন আমি পাচ্ছি না, হুইচ ইজ নট এ গুড সাইন। আমার মনে হয় না তোমাদের মধ্যে এমন কেউ নাই যে আমার থেকে বেটার। এটা কি হইতে পারে? তোমরা আমার থেকে জুনিয়র, তাই না? দ্যাট মিনস তোমরা আরো বেশি অ্যাডভান্সড, রাইট? আমি বুইড়া এখন তোমাদের কাছে, তাই না? আমার থেকে বেটার তোমাদের হওয়া উচিত না? স্যার যদি এই কথা বলে যে হলো যে নাইম আমি তোমার মতো ম্যানেজ করার লোক খুঁজে পাচ্ছি না, যে হলো পুরো জিনিসটা গুছায় ম্যানেজ করতে পারো, ঠিক আছে? ম্যানেজমেন্ট স্কিল আলাদা, আর প্রোগ্রামিং স্কিল বা তোমার ইঞ্জিনিয়ারিং নলেজ আলাদা কিন্তু, হ্যাঁ। বাট ইঞ্জিনিয়ারিং পড়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি বললাম এফিসিয়েন্সি, রাইট? তুমি এই হিউম্যান ম্যানেজমেন্ট তো একটা খুব বড় বিষয় তোমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনার মধ্যে, ঠিক আছে? সো আমি বললাম যে স্যার এটা তো ইম্পসিবল, কেন? ছেলে পেলে তো এখন বেশি ট্যালেন্ট, আর তো তারা কেন হচ্ছে ম্যানেজ করতে পারছে? বলছে না, ওরকম আগ্রহ ওদের মধ্যে অনেকের মধ্যে আছে, কিন্তু হলো ওরা ওটা চ্যানেল করতে পারে না। তোমাদের যে প্রবলেম যে হচ্ছে তোমরা তোমাদের ফোকাসিং এ সমস্যা আর কি, ফোকাস স্প্যানটা হলো খুবই কম, খালি এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক, ঠিক আছে? এই করব ওই করব ওই করব, হ্যাঁ এরকম এরকম সবই করবা, কিন্তু কোনটা আসলে গুছায় করা দরকার এটা বুঝতে পারতেছো না। তো বেসিক্যালি ক্লাবে যারা দায়িত্বে আছো বা ক্লাবে যারা জয়েন করতেছো নতুন, হ্যাঁ, তাদের সবাইকে আমি বলবো যে আহ এটা হচ্ছে পুরো তোমাদের তোমাদের অঙ্গ প্রতিষ্ঠান, ঠিক আছে? এই জায়গাটা হলো তোমাদের সবকিছু এক্সপ্রেস করার জায়গা, তোমাদের ট্যালেন্ট এক্সপ্রেস করার জায়গা, তোমাদের নলেজ গ্যাদার করার জায়গা, ঠিক আছে? এটাকে নিজের ভাবো। আমাদের জন্য সহজ হয়েছে কেন? কারণ আমাদের ক্ষেত্রে ক্যাম্পাসের প্রত্যেকটা ইট আমার বলে আমি ধারণা করছি, ঠিক আছে? তোমাদের মধ্যে এই এই জিনিসটা নাই, মিসিং। তোমাদের কাছে ক্যাম্পাস হলো ফরেন, যেখানে আসছি কদিন পড়াশোনা করব চলে যাবো। ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে? ইটস নট লাইক দ্যাট। আমার কাছে ক্যাম্পাসের প্রত্যেকটা ইট আমার আমার ছিল, ঠিক আছে? যার কারণে আমি নিজে খায়ে না খায়ে ধরো যে এসব করছি, যে এই ক্লাব করো, এই করো, সেই করো, এই প্রোগ্রাম করো, স্যারদের সাথে এই কাজ করো, ঠিক আছে? স্যারদের সাথে তোমাদের সবসময় এই যে আমি গত ওই যে শুভ যে ছিল, ওকেও বলছি যে গত যে ওয়েবিনার যে করবা, স্যাররা নাই কেন? তোমার এই কাজের রেকগনিশন কই? তুমি এই যে ক্লাবের একজন প্রেসিডেন্ট হচ্ছ বা ইয়ে হচ্ছ, তাহলে তুমি যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছো, সেটা যদি একজন স্যার না জানে, তো তোমার তো রেকমেন্ডেশন লেটার লাগবে না যখন তুমি অ্যাপ্লাই করবে কোথাও? তাহলে একজন স্যারের সাথে যদি তোমার সেই সম্পর্ক না থাকে, বা সে যদি না জানে তুমি এই কাজ করছো, তাহলে সে কি লিখবে রেকমেন্ডেশন? বোঝা গেছে? সব কাজ করতে হবে, অনেক বেশি কাজ করতে হবে, কিন্তু সেই কাজগুলোর রেকগনিশন ছাড়া করা যাবে না। সেই কাজগুলোতে তোমরা তোমাদের উপদেষ্টা যারা আছে, স্যাররা যারা আছে, সবসময় ইনভলভ করবে, এটা থাকতে বাধ্য। এদের টাইম নিবা যে স্যার একটা প্রোগ্রাম করবো, আসেন, আসতে হবে। আপনার জন্য বসে আছি না হলে স্যার প্রোগ্রাম চলতেছে না, আসেন। মাঝে মাঝে পাম দিতে হবে, মাঝে মাঝে সুন্দর করে বুঝাইতে হবে, মাঝে মাঝে থ্রেড দিতে হবে।
বোঝা গেছে? এইভাবে কাজ করায় নিতে হবে, কারণ তাদের কাছে এই জিনিসটা তাদের না, তোমার কাছে ক্যাম্পাস তোমার, এটা বুঝতে হবে। ঠিক আছে? তাহলে ওই হিসাবে কাজ করলে তোমাদের মনে করো যে প্রোগ্রেস গ্রোথ সবকিছু বেটার হবে বলে আমি মনে করি। আর আমি এই কমপ্লেন শুনবো না যে হলো যে ম্যানেজ করার আর একজন পাচ্ছি না। ঠিক আছে, যাই হোক, অনেক কথা বলে ফেলছি, চলো আমরা একটু যাই আজকের মতো, নাকি আর কারো কোনো কোশ্চেন আছে? বেসিক্যালি সাইপাই এর লাইব্রেরি, তাই তো? তো তুমি সাইপাই শিখবা, বসো সাইপাই শিখবা। এরপরে হচ্ছে বেসিক্যালি পাইটর্চ ফ্রেমওয়ার্ক আছে, দুইটা ফ্রেমওয়ার্ক আছে ফেমাস, একটা হলো পাইটর্চ আর কেরাস, রাইট? তো পাইটর্চ শিখবা, এন্ড দেন সাথে হলো রিগ্রেশন মডেল, কিভাবে রিগ্রেশন করা যায়, এসভিএম এই ধরনের, তারপর লিনিয়ার মডেল, ঠিক আছে? তারপরে তো সিএনএন, তারপরে হচ্ছে ট্রান্সফর্মার। এই এইভাবে হচ্ছে আগাবা। এখন এই আগানোর ক্ষেত্রে পাবলিকেশন পড়াটা হলো খুবই জরুরি। সো ফার্স্টে তুমি বেসিক টুল গুলা শিখবা, পাইটর্চ পর্যন্ত, এগুলো তোমার টুল, ঠিক আছে? কিভাবে ট্রেনিং দেয়, কিভাবে রিগ্রেশন একটা মডেল তৈরি করে, কি কোন কোন নামপাই বলো, পান্ডাস, এগুলা কেমনে ইউজ করতেছো। তারপরে হচ্ছে তোমার যে সকল আর্কিটেকচার আছে, লাইক লিনিয়ার নেটওয়ার্ক, লিনিয়ার মডেল, লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে, লজিস্টিক রিগ্রেশন, এগুলা রিগ্রেশন মডেল। তারপরে তোমার হচ্ছে এসভিএম, এলএসটিএম, এগুলা। তারপরে হচ্ছে তোমার লিনিয়ার নেটওয়ার্ক, তারপরে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ট্রান্সফর্মার আর্কিটেকচার। বুঝতে পারছো? তো এইগুলা নিয়ে কাজ করবা। তো তোমার কি ভিশন রিলেটেড যাওয়ার ইচ্ছা, তাহলে হলো অবশ্যই ইমেজ ক্লাসিফিকেশন রিলেটেড কাজগুলা দিয়ে শুরু করবা, লাইক এমনিস ডেটা সেট আছে, তারপরে সাইফার ডেটা সেট আছে, এই সকল ডেটা সেটে ক্লাসিফিকেশন কেমনে করে সেগুলো সম্পর্কে দেখবা, ঠিক আছে? হ্যাঁ, প্র্যাকটিক্যালি আমি আমার সিলিকনের উপরে প্রিন্ট করা যাবে কিনা এটা আমি বাস্তবায়ন করার জন্য কি কি কাজ করতে হবে? তুমি হচ্ছে কোনো ডিজাইন করতেছো? আচ্ছা ঠিক আছে, যদি ডিজাইন করে থাকো তাহলে এটার আম, মানে কারেন্ট ইমপ্লিকেশন কি, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে যে হচ্ছে তোমার ডিজাইনটা কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, ডিজাইনটা কম্পেয়ার করতে হবে হচ্ছে এখন কারেন্ট যে স্টেট অফ দ্য আর্ট ডিজাইন আছে সেটার সাথে। তুমি কি জানো এখন কারেন্ট স্টেট অফ দ্য আর্ট ডিজাইন কি কি আছে তোমার ফিল্ডে, তুমি যেটা নিয়ে কাজ করছো, কি ডিজাইন করছো ভাই? আমি পার্কিং সিমিলার বা বিভিন্ন কি মাস্টার টেস্ট এইটা লজিক্যালি ভেরিফাই করছি এবং এটা অনুমান করা হচ্ছে যে বর্তমান যে কারেন্ট ডিজাইনগুলো আছে আমার ডিজাইনটার বেটার পারফরম্যান্স হবে। তোমার ডিজাইনটা কি? আমার ডিজাইনটা হলো আমার একটা ফর্মুলা ক্রিয়েট করছি, এই বছর পুরো টিম হলো ইন্টারনেট সরল বলছি মানে নলজিক তো চার চার খোলা থাকে আমার পুরো সরল বলছি ছয়টা ঠিক থাকছে। এটা হলো আমার ডিজাইন হলো 6 মিটার আমার চারটি। তো আমার কাছে মনে হয় অলরেডি এই আইডিয়া অনেকে এক্সপ্লোর করছে, রাইট? করা উচিত, খুবই সিম্পল আইডিয়া না? যে আমার কারেন্ট চিপ হচ্ছে চারদিকে ডেটা ট্রান্সফার করতে পারে, আমি যদি এটার ডেটা ট্রান্সফার রেট আরো বাড়াই 6 দিকে করি, তাহলে হচ্ছে কি ইমপ্লিকেশন হবে, কেমন হবে, আমি বলি সো সিম্পল আইডিয়া, রাইট? তোমার এখন যেটা করতে হবে, তোমার খুঁজতে হবে আসলে এই আইডিয়া কেউ ইমপ্লিমেন্ট করছে কিনা। হরিপুরের মধ্যে খুঁজলে তো হবে না, গ্লোবালি খুঁজতে হবে, ইন্টারন্যাশনালি। কিভাবে খুঁজবো ইন্টারন্যাশনালি? গুগল করো, ঠিক আছে? আমার যে ফর্মুলা হলো ত্রিভুজের ভিতরে মানে একটা পরিমাণে ত্রিভুজের ভিতরে মোট কতগুলা বল এটা তো দেখে কত বের করা যায়, কত এক মাত্রা বের হচ্ছে না আমার ফর্মুলা হলো পারফেক্ট নাম্বার পাওয়া যায়, যার কারণে এই চিপের অনেক ছোট ছোট ট্রান্সলেটর প্রিন্ট করতে হয়। এটা শুধু আর আমার ফর্মুলাটা ইউজ করলে এটা হলো মোটামুটি 15% এর উপরে হলো বেশি ট্রান্সলেটর রাখা সম্ভব, কারণ এটা হলো ইকুয়াল ভাবে মাপ করা যায়।
যার কারণে ক্যান্সারের বেশি বেশি চিন্তা আছে তাহলে তো পারফরম্যান্স এটা হয় এটা হলো একটা ভালো পয়েন্ট। বুঝতে পারছি। সো বেসিক্যালি তুমি একটা অ্যালগোরিদম ডিজাইন করছো, রাইট? যেটা হচ্ছে তোমার আহ, কিন্তু আমার মনে হয় এটা অলরেডি ইমপ্লিমেন্টেড। এটা তোমার খুঁজতে হবে, বুঝছো? আগে ভেরিফাই করতে হবে, এবং আম, তোমার অ্যালগোরিদম যদি তুমি দেখো যে হলো কারেন্ট স্টেট অফ দা আর্ট অ্যালগোরিদম যেগুলো আছে, কেউই এই আইডিয়া নিয়ে কাজ করে নাই, তাহলে অবভিয়াসলি তোমারটা নোবেল আইডিয়া। তখন তুমি এটা নিয়ে পাবলিশ করবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? বাট ফার্স্ট আগে খুঁজে বের করো। আর রিসার্চের ক্ষেত্রে তুমি যদি একজন রিসার্চার হও, আনুমানিক শব্দটা কখনো আসবে না। বুঝতে পারছো? আনুমানিক 15% ইটস নট। তোমার কাছে অ্যাকিউরেট ডেটা থাকতে হবে যে আমার চিপ 13.5% ইমপ্রুভমেন্ট করে। বুঝতে পারছো? এরকম। সো বেসিক্যালি তুমি, তোমার যেটা ল্যাকিংস সেটা হচ্ছে যে তুমি জানো না যে এই ফিল্ডে এই কাজ হয়েছে কিনা। সেটা হচ্ছে তুমি গুগল করো, এবং তোমার রিলেটেড কি বলে, যেগুলো রিসার্চ গেট আছে, তারপরে আইট্রিপলি আছে, এদের এখানে কোনো পাবলিকেশন আছে কিনা যেটা এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করছে, সেটা আগে খুঁজে বের করো। এন্ড আই হোপ এটা হয়ে গেছে, করছে মানুষজন, ঠিক আছে? সো এন্ড আই ওয়ান্ট টু বি রং, কারণ যাতে হলো তোমারটা নোবেল হিসেবে দেখা যায়। বাট প্লিজ এটা আগে খুঁজে দাও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমাদের সাথে পরিচিত হয়ে দেখা হয়ে অনেক ভালো লাগলো, অনেকদিন পর আসছি। আবার দেখা